বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক এবং এই মুহূর্তে নেত্রকোনা অনলাইন স্কুলের ফেসবুক পেজ থেকে যারা আমাকে লাইভ দেখছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের দেশের এই সংকটময় মুহূর্তে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় নিয়ে নেত্রকোনার দক্ষ শিক্ষকগণ নেত্রকোনা অনলাইন স্কুল নামের এই প্ল্যাটফর্মটি চালু করেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সংকটময় মুহূর্তে ঘরে থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করছো, আমাদের জাতীয় ক্রাইসিসকে যেভাবে সহযোগিতা করছো, ঠিক সেই রকমভাবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস নেত্রকোনা অনলাইন স্কুলের সকল ক্লাস তোমরা নিজেরা দেখে এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে তোমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করবে। কেননা তোমাদের এই ক্লাসের ঘাটতির কারণেই আমরা আমাদের এই নেত্রকোনা অনলাইন স্কুল চালু করেছি, যেন এই মুহূর্তে স্কুল কলেজ বন্ধ থাকার মুহূর্তে যেন তোমাদের কিছুটা হলেও উপকারে আসে। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আছো তোমাদের বন্ধুদেরকে এই লাইভ ক্লাসটির লিঙ্ক শেয়ার করে তাদেরকে জানিয়ে দাও এবং তোমরাও বই পুস্তক নিয়ে এই ক্লাসে জয়েন করো। সো আমি আর কথা না বাড়িয়ে আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। আমি প্রথমেই আবারও নেত্রকোনা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আবার পাঠ শুরু করছি। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ত্রিনয়ন হাসান চঞ্চল, সহকারী শিক্ষক, কুতুবপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, কালিয়াজুড়ি, নেত্রকোনা। আমরা বিগত ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়টি শেষ করেছিলাম। আজকে আমরা তোমাদের সেই পাঠের সেই বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় অধ্যায়ে যে মূল টপিকসটি রয়েছে সেটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন। উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। কোষ সম্পর্কে আমরা যদি বলতে চাই, আমি তোমাদেরকে একটি ছোট উদাহরণ দিব। আমরা যদি একটি দালান তৈরি করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের ছোট ছোট ইট দিয়ে আস্তে আস্তে গঠন করে একটি বড় দালান তৈরি করতে হবে। ঠিক যেভাবে আমরা ইট গেঁথে গেঁথে একটি দালান তৈরি করি, ঠিক সেই রকমভাবেই আমাদের মানব দেহ বা প্রাণী দেহ এবং উদ্ভিদ দেহগুলো এরকম অসংখ্য কোষ দ্বারা গঠিত হয়েছে। আমরা সেই বিষয়ে আলোচনা করব। আজকের পাঠটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই পাঠ থেকে তোমাদের পরীক্ষায় একটি প্রশ্ন মাস্ট বি থাকবে এবং অনেকগুলো অবজেক্টিভ ওই চ্যাপ্টার থেকে আসতে পারে। তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনবে সেই আশা রাখছি। সো আমরা আজকে এই পাঠ শেষে যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো বা শিখতে পারবো, এই বিষয়গুলো আমি তোমাদেরকে আগে বলে নিচ্ছি। আমরা এই চ্যাপ্টার শেষে উদ্ভিদ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবো, যে কোনটা উদ্ভিদ কোষ কোনটা প্রাণী কোষ, উদ্ভিদ কোষের চিত্র কেমন এবং প্রাণী কোষের চিত্র কেমন, উদ্ভিদ কোষ থেকে আমরা কী কী উপাদান পেতে পারি এবং প্রাণী কোষে কী কী উপাদান পেতে পারি সেই বিষয়গুলো জানতে পারবো। এরপরে জানতে পারবো প্রাণী ও উদ্ভিদ কোষের তুলনা। আমরা প্রাণী কোষ কোনটা এবং উদ্ভিদ কোষ কোনটা সেটাকে তুলনা করতে পারবো, কম্পেয়ার করতে পারবো। এরপর আমরা যে বিষয়টা জানতে পারবো সেটা হচ্ছে কোষের বিভিন্ন অঙ্গাণুর গঠন এবং কাজ ব্যাখ্যা করতে পারবো। একটা কোষ কী কী
অঙ্গ দ্বারা গঠিত, একটা কোষের মধ্যে কি কি অঙ্গ থাকে এবং এটাকে কি কি কাজ করে, কোন অঙ্গ কি কাজ করে, সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। এরপরে বিভিন্ন প্রকার টিস্যু সম্পর্কে এবং টিস্যুর কাজ ব্যাখ্যা করতে পারবো, যে আমাদের দেহের বিভিন্ন রকমের টিস্যু রয়েছে, এই টিস্যুগুলো কি কি কাজ করে সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। উদ্ভিদ ও প্রাণী টিস্যুর পার্থক্য করতে পারবো, যে কোনটা উদ্ভিদ টিস্যু কোনটা প্রাণী টিস্যু, উদ্ভিদ টিস্যুর কাজ কি প্রাণী টিস্যুর কাজ কি, এই পার্থক্যগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো বা পার্থক্য নির্ণয় করতে পারবো। সো আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের প্রথম যে টপিকসটা সেটা হয়েছে উদ্ভিদ ও প্রাণী কোষের বর্ণনা। আমরা কোনটা উদ্ভিদ কোষ এবং কোনটা প্রাণী কোষ সেটা কিভাবে চিনব, সেটার বর্ণনা যদি আমরা বলতে চাই, একটি আদর্শ কোষের মধ্যে কিছু অঙ্গাণু রয়েছে, ছোটো ছোটো অঙ্গাণু। সেই অঙ্গাণুগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে প্লাস্টিড। এখন আমরা প্লাস্টিড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এরপরেও যদি আমরা প্লাস্টিড সম্পর্কে ছোটো করে বলতে চাই, সেটা হচ্ছে প্লাস্টিড কি বা প্লাস্টিড আমরা কিভাবে চিনব। সজীব উদ্ভিদ কোষের বস্তুগুলো যখন সবুজ উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন বা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকেই প্লাস্টিড বলা হয়। এ বিষয়ে আরও আলোচনা বিস্তারিত আছে আমাদের এই লেসনে, এই পাঠেই। এরপরে রয়েছে আমাদের মাইটোকন্ড্রিয়া, এরপরে রয়েছে গোলজি বডি, এরপর রয়েছে এন্ডোপ্লাজমিক জালিকা, এরপর রয়েছে রাইবোজোম, এরপরে রয়েছে লাইসোজোম ও সেন্ট্রিওল। এই যে অঙ্গাণুগুলোর নাম আমি বললাম, এই অঙ্গাণুগুলো হচ্ছে একটি আদর্শ কোষের অঙ্গাণু। এই অঙ্গাণুগুলো ব্যতীত একটা আদর্শ কোষ হতে পারে না। তোমরা এই মুহূর্তে যে ছবিটি দেখতে পাচ্ছ, একটি হচ্ছে চিত্র ক্ষয়ের মধ্যে রয়েছে আদর্শ উদ্ভিদ কোষ এবং চিত্র ক্ষয়ের মধ্যে রয়েছে একটি আদর্শ প্রাণী কোষ। এখানে তোমরা বিভিন্ন অংশের বর্ণনা দেখতে পাচ্ছ, চিত্র সহ দেখা যাচ্ছে। উদ্ভিদ কোষের যে অঙ্গাণুগুলো রয়েছে তার মধ্যে আমি যদি তোমাদেরকে দেখাতে চাই, প্রথম দিকে উপরে দেখো প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমীয় ধাত্র, অমিশ্রণ এন্ডোপ্লাজমিক জালিকা, মিশ্রণ এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, এরকম অসংখ্য অঙ্গ বা অঙ্গাণু রয়েছে একটি আদর্শ উদ্ভিদ কোষে। তার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু রয়েছে, যে অঙ্গাণুগুলো ছাড়া একটি উদ্ভিদ কোষ গঠিত হতে পারে না। তার মধ্যে এক নম্বরে রয়েছে ক্লোরোপ্লাস্ট, গোলজি বডি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদি। এরপর ডান দিকে তোমরা যদি যে চিত্রটি দেখতে পাচ্ছ, চিত্র খ বা আদর্শ প্রাণী কোষ, এই প্রাণী কোষের যে যে অঙ্গগুলো রয়েছে সেগুলো এখানে নির্দেশ করা হয়েছে। এখানে তোমরা দেখলেই ভালোভাবে বুঝতে পারবে। সেন্ট্রিওজাম, সেন্ট্রিওল, ক্রোমোটিন বা নিউক্লিয়ার ছিদ্র, এরকমভাবে অসংখ্য অঙ্গ দ্বারা একটি প্রাণী কোষ গঠিত হয়েছে। সো আমরা চলে যাই এখন বিস্তারিত আলোচনায়। আমাদের প্লাস্টিড সংখ্যা আগে আমি বলেছি, আমার সংখ্যাটা বলে দিয়েছি, এরপরে আবার একটু জেনে নাও যে প্লাস্টিড কি। সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন বা অথবা বর্ণযুক্ত, বর্ণহীন হতে পারে আবার বর্ণযুক্ত হতে পারে, গোলাকার হতে পারে অথবা ডিম্বাকার হতে পারে, অঙ্গাণুকে বলা হয় প্লাস্টিড। আমরা প্লাস্টিডকে সাধারণত দুভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে ক্রোমোপ্লাস্টিড বা বর্ণযুক্ত, দ্বিতীয়টি হয়েছে লিউকোপ্লাস্টিড বা বর্ণহীন। আমরা আগে বলেছিলাম যে সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুটা হচ্ছে প্লাস্টিড। সেই প্লাস্টিডের দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বর্ণযুক্ত আর একটা হচ্ছে বর্ণহীন। বর্ণযুক্ত যে প্লাস্টিড সেটাকে বলা হয় ক্রোমোপ্লাস্টিড এবং বর্ণহীন যে প্লাস্টিড সেটাকে বলা হয় লিউকোপ্লাস্টিড। প্লাস্টিডের আরও যদি আমরা একটা বৈশিষ্ট্য বলতে চাই, সালোক সংশ্লেষণে সহায়তা করা প্লাস্টিডের প্রধান কাজ। এই যে প্লাস্টিড রয়েছে সেটি সাধারণত সজীব উদ্ভিদ কোষে পাওয়া যায়। যেহেতু সজীব উদ্ভিদ কোষে পাওয়া যায় সেহেতু সজীব উদ্ভিদ কোষের সালোক সংশ্লেষণে সহায়তা করা হচ্ছে এই প্লাস্টিডের মূল উদ্দেশ্য বা প্রধান কাজ।
তো আমরা প্লাস্টিড সম্পর্কে জানতে পারলাম যে প্লাস্টিডটা হচ্ছে সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন বা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণু। প্লাস্টিড দুই প্রকার, একটা হচ্ছে বর্ণহীন আর একটা হচ্ছে বর্ণযুক্ত। এরপরে সালোক সংশ্লেষণে এটা সহায়তা করা হচ্ছে এর প্রধান কাজ। তোমরা ইচ্ছে করলে এটা নোট করে নিতে পারো, এই সংখ্যাটা লিখে নিতে পারো এবং এইগুলো থেকে অবজেক্টিভ আসতে পারে, যেমন প্লাস্টিড কত প্রকার ও কী কী, অথবা প্লাস্টিডের প্রধান কাজ কি, এগুলো নোট করে রাখতে পারো। আমরা এবার চলে যাব দ্বিতীয় টপিক, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে যদি আমরা বলতে চাই, তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র। এই মাইটোকন্ড্রিয়ার চিত্র থেকে আমরা যদি বর্ণনা করতে চাই, মাইটোকন্ড্রিয়া কাকে বলে? সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণুকেই মাইটোকন্ড্রিয়া বলে। মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা কি? সজীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, বিক্ষিপ্তভাবে, একসাথে একগুচ্ছ নয়, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণুগুলি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এই সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যদি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা বলতে চাই বা বৈশিষ্ট্য দিতে চাই, এদেরকে ক্রিস্টীয় বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে অপরভাবে আমরা কি বলতে পারি? ক্রিস্টীয় বলতে পারি। এরপরে জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে যে একটা জীবের যত বিপাকীয় কাজ আছে, সকল কাজের শক্তি সঞ্চালন করে থাকে এই মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া ছাড়া জীব তার শক্তি সরবরাহ বা সঞ্চালিত করতে পারে না। এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে বিষয়টা তোমাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। পাওয়ার মানে হচ্ছে শক্তি। আমরা আগের বিষয়ে বলেছিলাম যে যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে সকল কাজের বা শক্তির উৎস বলা হয় বা পাওয়ার হাউস বলা হয়। সো এরপরে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই যে অঙ্গাণুগুলোর নাম আমি বলতেছি এবং বর্ণনা দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের বিভিন্ন টপিকস থেকে নেওয়া। এই টপিকগুলো থেকে আমি নিয়ে এটা তৈরি করেছি, তোমরা এগুলো দেখবে এবং আশা করছি উপভোগ করবে। সো নিউক্লিয়াস সম্পর্কে যদি বলতে যাই, প্রথমে যে বিষয়টি আমাকে জানতে হবে সেটা হচ্ছে প্রোটোপ্লাজমে পর্দা বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলা হয়। প্রোটোপ্লাজমে পর্দা বেষ্টিত মানে চতুর্দিকে একটা আবরণীয় বা পর্দা দ্বারা বেষ্টিত থাকে এবং সর্বাপেক্ষা ঘন, অন্যান্য অঙ্গাণুগুলো থেকে এই নিউক্লিয়াসটা হচ্ছে সর্বাধিক ঘন বস্তুকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে 4টি অংশে ভাগ করা হয়েছে বা 4টি অংশের সমন্বয়ে এই নিউক্লিয়াসটা গঠিত। 1 নম্বর রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা। আমি যদি তোমাকে চিত্রে দেখাতে চাই, এই যে দেখো উপরে লেখা আছে নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে উপরের যে আমরা নীল অংশগুলো দেখতে পাচ্ছি পর্দা দ্বারা বেষ্টিত, সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এরপর রয়েছে নিউক্লিওলাস। তোমরা নিচে ভিতরে দেখো, এই চিত্রের মধ্যখানে ছোট একটা বৃত্ত দেখা যাচ্ছে এবং খুব ঘন আকৃতির নীল চিত্রটা, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এই অংশগুলোর সমন্বয় ব্যতীত কোনো সময় একটা নিউক্লিয়াস গঠিত হতে পারবে না। এরপরে রয়েছে নিউক্লিওজালিকা। দেখো নিউক্লোপ্লাজম লেখা আছে আমার চিত্রে, এই নিউক্লোপ্লাজমটাকে বলা হয় নিউক্লিওজালিকা। এরপরে রয়েছে নিউক্লোপ্লাজম। এই নিউক্লোপ্লাজমও রয়েছে, এই যে বৃত্তের চতুর্পাশে যে অংশগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিউক্লোপ্লাজম। সো আমরা পরবর্তীতে যে বিষয়টা পড়ব পরের টপিক্সে, সেটা হচ্ছে উদ্ভিদ কোষ। এতক্ষণ আমরা
পড়েছিলাম উদ্ভিদ এবং প্রাণী কোষের বিভিন্ন অঙ্গ সম্পর্কে এবং অঙ্গের বর্ণনা পড়েছি। এবার আমরা পড়ব হচ্ছে উদ্ভিদ কোষ। উদ্ভিদ তো তোমরা সকলেই চিনো। উদ্ভিদ হচ্ছে বৃক্ষ বা গাছ। আমাদের শরীর মানবদেহ যেরকমভাবে বিভিন্ন কোষ দ্বারা গঠিত, ঠিক একই রকমভাবে একটা উদ্ভিদ দেহও বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত হয়। কিছু কিছু উদ্ভিদ এককোষীয় হতে পারে, আবার বহুকোষীয় হতে পারে। তো আমরা উদ্ভিদ সম্পর্কে যদি জানতে চাই, উদ্ভিদ কোষটা প্রধানত দুই প্রকার। বিভাজনের ক্ষমতা অনুসারে এটা হচ্ছে দুই প্রকার। বিভাজন মানে ভাগ করার ক্ষমতা অনুসারে দুই প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে ভাজক টিস্যু, যার বিভাগীয় ক্ষমতা আছে বা বিভাজনের ক্ষমতা রয়েছে, এবং আরেকটা হচ্ছে স্থায়ী টিস্যু, যেটার বিভাজনের ক্ষমতা নেই। সো আমরা দুইটা বিষয় বললাম। বিভাজনের ক্ষমতা অনুসারে টিস্যু হচ্ছে, উদ্ভিদ টিস্যু হচ্ছে দুই প্রকার। এক ভাজক টিস্যু, দুই স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুর বিভাজনের ক্ষমতা রয়েছে এবং স্থায়ী টিস্যুর বিভাজনের ক্ষমতা নেই। আমরা যদি একটা চিত্র দেখতে চাই, আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাজক টিস্যু। এখানে তুমি দেখলে বুঝতে পারবে এটাকে পার্ট পার্ট করে ভাগা অংশে ভাগ করা আছে। তার মানে এই ভাজক টিস্যুর কি আছে? বিভাজনের ক্ষমতা রয়েছে। এবং এই ভাজক টিস্যুর দুইটা মূল বিষয় রয়েছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস অথবা আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম। এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। এরপরে রয়েছে স্থায়ী টিস্যু বা বিভাজনের ক্ষমতা নাই যে টিস্যু। নিচে ছবি দেওয়া আছে, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে টিস্যুর বিভাজন ক্ষমতা নেই সেটাকেই স্থায়ী টিস্যু বলা হয়। তার মানে এটা আকৃতিগত কোনো পরিবর্তন বা পরিণত অবস্থায় যাবে না, এটা যেরকম আছে সেরকমই থাকবে। এটাকে বলা হয় স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর আবার দুটি কাজ রয়েছে। একটা হচ্ছে খাদ্যবস্তু প্রস্তুত করা ও পরিবহন করা। এটা হচ্ছে স্থায়ী টিস্যুর কাজ। সেটা কী করবে? খাদ্যবস্তুটাকে তার উদ্ভিদ দেহে সে প্রস্তুত করবে এবং সেটাকে পরিবহন করে তার যে যে জায়গায় যে খাদ্যটা দরকার সেটাকে সঞ্চালন করবে। যেমন আমরা যদি একটা উদ্ভিদ যদি তার খাদ্য তৈরি করে, সাধারণত কিসের মাধ্যমে খাদ্য তৈরি করে? শিকড়ের মাধ্যমে সে পানি গ্রহণ করে এবং পাতার মাধ্যমে ক্লোরোফিলের সাহায্যে সে খাদ্যটা উৎপাদন করে এবং সেটা সারা শরীরে কি করে? সঞ্চালন করে। এই যে প্রস্তুত করা এবং সঞ্চালন করা কাজটা, সেই কাজটা করে থাকে হচ্ছে স্থায়ী টিস্যু। আমরা স্থায়ী উদ্ভিদ টিস্যু সম্পর্কে বিস্তারিত জানলাম। এ পর্যায়ে আমরা জানবো হচ্ছে প্রাণী টিস্যু। যে প্রাণী টিস্যু কী বা প্রাণী টিস্যুর কাজ কী সেই সম্পর্কে আমরা জানবো। তো প্রাণী টিস্যু সম্পর্কে আমরা যদি বিস্তারিত আলোচনা করি, তাহলে প্রাণী টিস্যুকে সাধারণত 4 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? 4 ধরনের। প্রাণী টিস্যু হচ্ছে সাধারণত 4 ধরনের। এক হচ্ছে আবরণী টিস্যু, 2 যোজক টিস্যু, 3 পেশি টিস্যু, 4 স্নায়ু টিস্যু। এবার আমরা বিস্তারিত আলোচনা করব এগুলো নিয়ে। যদি ছোটো করে আমরা জানতে চাই যে আবরণী টিস্যুটা কি, দেহের কুলা অংশ ঢেকে রাখে এবং ভিতরের আবরণী তৈরি করে। এটা কার কাজ? আবরণী টিস্যুর কাজ। আবরণী টিস্যুটা কী করে? দেহের কুলা অংশটাকে ঢেকে রাখে এবং ভিতরের আবরণ তৈরি করে, সেটা হচ্ছে আবরণী টিস্যুর কাজ। এরপর যদি বলি যোজক টিস্যু, যোজক টিস্যুটা হচ্ছে এই টিস্যুকে কানেকটিভ টিস্যু বলা হয়। যোজক মানে হচ্ছে সংযুক্ত করা। তা এই টিস্যুটা একটা টিস্যুর সাথে আরেকটা টিস্যু কী করে? কানেক্টেড করিয়ে দেয় বা কানেকশন করিয়ে দেয়। এরপর হচ্ছে পেশি টিস্যু। পেশি আবার দুই প্রকার, এক হচ্ছে ঐচ্ছিক পেশি, আর হচ্ছে অনৈচ্ছিক পেশি। আমাদের দেহে যে পেশিগুলো রয়েছে বা হাড়গুলো রয়েছে, সেই হাড়গুলো কিন্তু দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ঐচ্ছিক আর একটা হচ্ছে অনৈচ্ছিক। এরপর হচ্ছে স্থায়ী টিস্যু। প্রাণী দেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা টপিকস, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা জানতে পারলাম যে প্রাণী টিস্যু হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে আবরণী, যোজক, পেশি, আর একটা হচ্ছে স্থায়ী। তো আবরণীটা কি? যে টিস্যু দেহের কোলা অংশ ঢেকে রাখে এবং ভিতরে আবরণ তৈরি করে, সেটা হচ্ছে আবরণ টিস্যু। এছাড়াও যদি আবরণ টিস্যুর আমরা কিছু বৈশিষ্ট্য বলতে চাই, আবরণ টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে, এটা হচ্ছে আবরণ টিস্যুর বৈশিষ্ট্য। এবং কোষগুলো একটি পাতলা
ভিত্তি পর্দার উপর সাজানো থাকে। আবরণী টিস্যুটা কী করে, কোষগুলোর একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে এবং এ ধরনের কলাতে কোনো আন্তঃকোষীয় দাত্র থাকে না। আবরণী টিস্যুর যে কলাগুলো রয়েছে এগুলোতে কোনো রকম কী থাকে না, আন্তঃকোষীয় দাত্র থাকে না। এরপরে যোজক টিস্যু তো বললাম, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু বলা হয়। এটা কি করে, দেহের বিভিন্ন অংশের সাথে কানেক্টেড করিয়ে দেয়, সংযোগ সাধন করে থাকে। যেমন রক্ত, হাড়, মেদময় কলা ইত্যাদির সাথে কি করে, যোজক টিস্যু কানেকশন করিয়ে দেয়। এরপর হচ্ছে পেশি টিস্যু। পেশি টিস্যু সম্পর্কে আমরা যেটা বলতেছিলাম, যে একটা হচ্ছে ঐচ্ছিক আর একটা হচ্ছে অনৈচ্ছিক। ঐচ্ছিকটা কি, ঐচ্ছিকটা হচ্ছে আমরা যখন কুনুই বাঁকা করি বা ঊর্ধ্ব বাহুর সামনের দিকে পেশি সংকুচিত হয়ে নিম্ন বাহু টেনে বাঁকা করে আমরা এই যে হাড়টাকে সঞ্চালন করতেছি, সেটা হচ্ছে এই যে পেশি হাড়ের মাধ্যমে আমরা সঞ্চালন করতে পারতেছি। যে ঐচ্ছিক পেশিটা কি করে, ঐচ্ছিক পেশিটা তোমার নাড়াচাড়া করতে সাহায্য করে। এই যে এখানে যে পেশিটা দেখা যাচ্ছে, যে আমরা জানি এটাই হচ্ছে ঐচ্ছিক পেশি, এটা আমাদেরকে মুভমেন্ট করতে সহযোগিতা করে। আর এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশিটা হচ্ছে খাদ্যনালীতে খাদ্য পরিবহনের দায়িত্ব পালন করে। আমাদের যে খাদ্যনালীতে খাদ্য আমরা গ্রহণ করি, সেই খাদ্যটা গ্রহণ করার পরে সেটা কি করে, আমাদের এই খাদ্যটাকে সঞ্চালন করতে বা পরিবহন করতে সহযোগিতা করে। আমাদের হৃৎপিণ্ডে এই রকম পেশি দ্বারাই গঠিত। ম্যাক্সিমাম অনৈচ্ছিক পেশি আমাদের হৃৎপিণ্ডে বেশি দ্বারা গঠিত। এই পেশিটার কাজ হচ্ছে, এই পেশিটার মূল কাজগুলো যে আমরা জানতে চাই, এটা হচ্ছে দেহের আকৃতি দান করে এবং অস্থি সঞ্চালনে সহায়তা করে, নড়াচড়া বা চলাচলে সাহায্য করে, দেহের ভিতরের অঙ্গাণুগুলোকে রক্ষা করে। কোন পেশি, অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি বা পেশিগুলো আমাদের কি করে, ভিতরে নাড়াচাড়া করতে সহযোগিতা করে এবং দেহের ভিতর অঙ্গাণুগুলোকে রক্ষা করে। হৃৎপেশি হচ্ছে দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে। হৃৎপেশিটা কি করে, দেহে রক্ত সঞ্চালনে সহযোগিতা করে। এরপর হচ্ছে স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু আমরা যে বললাম, দেহের যে কলা উদ্দীপনা সাড়া দিতে সহযোগিতা করে, সেটা হচ্ছে স্নায়ু টিস্যু। এখন আমরা যদি স্নায়ু টিস্যু সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই, তাহলে আমরা স্নায়ু টিস্যু সম্পর্কে আলোচনা করি একটু। স্নায়ু টিস্যু, এখানে একটা ছবি দেওয়া আছে, যে লম্বাটে যে আমরা টিস্যুটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। প্রাণী দেহের যে কলা উদ্দীপনায় সহযোগিতা করে, সেটাই হচ্ছে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু। স্নায়ু টিস্যুর একক কাজ হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন। স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন। এটাকে মনে রাখতে হবে, এটা অবজেক্টিভ আকারে আসতে পারে। স্নায়ু টিস্যুর একক হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন। আমরা একটা বিষয় যদি জানি, আমাদের মস্তিষ্ক অসংখ্য নিউরন বা স্নায়ু কোষ দ্বারা গঠিত, বা স্নায়ু টিস্যু দ্বারা গঠিত, বা নার্ভ টিস্যু দ্বারা গঠিত। কেননা আমাদের যে মস্তিষ্ক আছে, এই মস্তিষ্ক সকল অনুভূতি আমাদের মস্তিষ্ক থেকেই সঞ্চালিত হয়। তোমাদেরকে যদি আমি সহজভাবে বলি, আমাদের দেহে যদি, আমাদের পায়ে যদি একটা মশা কামড় দেয়, তখন আমরা এটাকে বুঝতে পারবো কীভাবে, এই টিস্যুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে সংবাদটা যাবে, সঞ্চালিত হবে যে আমার পায়ে একটি মশা কামড় দিয়েছে। তখন আমরা কি করব, হাতের সাহায্যে মস্তিষ্ক আবার তার আরেকটি স্নায়ু টিস্যু দ্বারা হাতকে সংকেত পাঠাবে যে তোমার পায়ে মশা কামড় দিয়েছে, তোমরা ওইটাকে সরিয়ে দাও। তখন আমরা হাত দিয়ে সেই মশাটাকে তাড়িয়ে দিই। তো এই যে কাজটা সঞ্চালিত হচ্ছে, সেটা হচ্ছে কার কাজ, নার্ভ টিস্যু বা নার্ভ টিস্যুর কাজ বা স্নায়ু টিস্যুর কাজ। আমরা একটা বেসিক বিষয় জানতে পারলাম যে মস্তিষ্ক অসংখ্য স্নায়ু কোষ বা নিউরন দিয়ে তৈরি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপর প্রতিটি নিউরন 3টি অংশ নিয়ে গঠিত। নিউরন, প্রতিটি নিউরন, অসংখ্য কোষ বা স্নায়ু কোষ বা নিউরন হচ্ছে আমাদের মস্তিষ্কে থাকে এবং প্রত্যেকটা নিউরন 3টে অংশে গঠিত। প্রত্যেকটা নিউরন 3টি অংশে গঠিত। 1 কোষদেহ, 2 ডেলড্রেন, 3 অ্যাক্সন। আমাদের মস্তিষ্কের যে নিউরনগুলো রয়েছে, অসংখ্য নিউরন নিয়ে মস্তিষ্ক গঠিত। আবার এই প্রত্যেকটা নিউরন হচ্ছে 3টা অংশে গঠিত। আমি যদি এখানে ডান দিকের চিত্রটা তোমরা দেখো,
এখানে দেওয়া আছে দেখো, এই 3টা অংশই হচ্ছে একটা নিউরন, এখানে একটা নিউরন, এরকম অসংখ্য নিউরন আমাদের মাথায় বা মস্তিষ্কে রয়েছে। প্রথম যে নিউরনটা রয়েছে সেটা হচ্ছে ডেনড্রন, এরপর হচ্ছে কোষ দেহ, এরপর হচ্ছে অক্সন। এই 3টা অংশ নিয়ে হচ্ছে আমাদের স্নায়ু টিস্যু বা নিউরন গঠিত, এবং এটাই আমাদের মস্তিষ্কটা কী করছে, পরিচালনা করছে। এরপর যে আমরা যদি স্নায়ু টিস্যুর কিছু কাজ সম্পর্কে জানতে চাই, স্নায়ু টিস্যুর কাজ, এই স্নায়ু টিস্যুটা কী কী কাজ করে আমাদের মস্তিষ্কে বা আমাদের দেহে সঞ্চালনের ক্ষেত্রে কী কী কাজ করে। প্রথমে যদি আমরা বলতে চাই, দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গ্রহিত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। আমরা আগেই বলেছিলাম যে একটা মশা যদি পায়ে কামড় দেয়, তখন এই নিউরনের মাধ্যমে, এই টিস্যুর মাধ্যমে আমরা এই সংবাদটা মস্তিষ্কে পাচ্ছি। তো এটা কি করছে, দেহের বিভিন্ন ইন্দ্রিয় বা সংবেদন গ্রহণকারী অঙ্গ, আমাদের জানি আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, হাত পা জিহ্বা ত্বক, এটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় রয়েছে। এই বিভিন্ন ইন্দ্রিয় এবং সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গ্রহিত উদ্দীপনা কী করে, মস্তিষ্কে প্রেরণ করে। এটা কে প্রেরণ করে, স্নায়ু টিস্যু প্রেরণ করে। এটা হচ্ছে তার অন্যতম একটা কাজ। এরপরে রয়েছে দেহের কার্যকর অংশ এ উদ্দীপনায় সাড়া দেয়। দেহের কার্যকর অংশ কি করে, এ উদ্দীপনায় সাড়া দেয়। দেহের কার্যকর অংশ, আমাদের দেহে যে অংশগুলো অ্যাক্টিভ বা কাজ করে, সেই অংশগুলো কি করে, আমাদের উদ্দীপনায় সাড়া দেয়। এরপরে উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতি ধারণ করে। আমাদের মস্তিষ্কে কিছু নিউরন রয়েছে যেগুলো আমাদের বিভিন্ন স্মৃতিকে মেমোরাইজ করে বা স্মরণ রাখে, সেটাই কি করে, সেটাও কিন্তু স্নায়ু টিস্যুর একটা কাজ। এরপরে রয়েছে দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের সমন্বয় সাধন করে। আমাদের দেহের কিছু গাঠনিক পরিবর্তন হয়, আমাদের দেহ আকৃতিতে বড় হয়, এই শারীরবৃত্তীয় কাজের সমন্বয় সাধনও করে কে, এই স্নায়ু টিস্যু। তো আমরা আমাদের এই পাঠের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তো তোমরা অবশ্যই এই বিষয়গুলো আরও বিস্তারিতভাবে তোমাদের বই থেকে পড়বে, এবং কোনো প্রশ্ন যদি থাকে তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো, অথবা আমাকে মেসেঞ্জারে নক করেও জানাতে পারো। এ পর্যায়ে আমি এই পাঠের উপর তোমাদের কিছু বাড়ির কাজ দিব, এই বাড়ির কাজগুলো তোমরা করে তোমাদের স্যারদেরকে দেখাবে স্কুল খোলা হলে। তোমরা বাড়ির কাজগুলো নোট করে নিতে পারো। বাড়ির কাজে প্রথম যে কাজটা সেটা হচ্ছে প্লাস্টিকের কাজ সম্পর্কে লেখো। আমরা প্লাস্টিক সম্পর্কে বর্ণনা করেছি, সেই প্লাস্টিকের কী কী কাজ সেই সম্পর্কে তুমি বিস্তারিত বর্ণনা লিখে ছোটো ছোটো নোট করে লিখে স্যারকে দেখাবে। দ্বিতীয় বাড়ির কাজটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়। আমরা আগেই বলেছিলাম, আমি আবারও বলে দিচ্ছি, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। ইয়েস, পাওয়ার হাউস। তুমি মাইটোকন্ড্রিয়া কী বলা হয় এবং এটার সম্পর্কে একটু বিস্তারিত লিখে তুমি স্যারদেরকে দেখাবে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাণী টিস্যু সাধারণত কয় ধরনের হয় এবং কী কী। প্রাণী টিস্যু সাধারণত কয় ধরনের হয় এবং কী কী, এই 3টা বাড়ির কাজ তোমাদেরকে দিলাম। এই 3টা বাড়ির কাজ তোমরা সুন্দর করে নোট করে স্যারদেরকে দেখাবে। তো আজকের পাঠ এই পর্যন্তই। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় বেসিক বিষয় নিয়ে আলোচনা করে দ্বিতীয় অধ্যায় শেষ করলাম। আমরা পরবর্তীতে আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আসব। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে অবস্থান করবে এবং সবাইকে সচেতন করবে, এবং আমাদের এই ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই ক্লাস থেকে আবারও তোমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।